কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকে তোমাদের জিওগ্রাফি মেজরের থেকে জিওটেকটনিক এবং জিওমরফোলজি থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের নোট নিয়ে এসেছি। তো এই নোটগুলো তোমরা সবাই দেখো এবং তোমরা ডেসক্রিপশন বক্সে এই নোটগুলো ডাউনলোড করার লিঙ্ক পাবে। তো সেই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে তখন তোমাদের একটি পাসওয়ার্ড চাইবে। ভিডিওর মাঝখানে যে কোনো সময় আমি পাসওয়ার্ডটা বলে দেবো, নাহলে তোমরা কেউই ভিডিওটা দেখবে না, ডাইরেক্ট ডাউনলোড করে নেবে। কিন্তু তারপরে তোমাদের অসুবিধা হবে, কারণ এটি কম্পিউটার টাইপিং নোট নয়, এটা হচ্ছে একটা হ্যান্ড রিটেন নোট, আমার নিজের হাতের লেখা, তাই সব কিছু বুঝতে তোমাদের অসুবিধা হবে। তাই আমি বলে দিচ্ছি প্রথমে, তারপরে তোমরা সেটা ডাউনলোড করে তোমরা পড়তে পারো বা নিজে হাতে লিখতে পারো বা প্রিন্ট করতে পারো, সেটা তোমরা দেখে নিবে। তো প্রথমেই তোমাদের কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পি অ্যান্ড এস ওয়েভ, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েভের মধ্যে পার্থক্য। এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ পি অ্যান্ড এস ওয়েভ, অর্থাৎ পি এবং এস ওয়েভের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো তোমরা এই একই রকম অ্যান্সার হবে, শুধু তোমরা এই দুটির মধ্যে পার্থক্য এই কথাটি লিখবে না, তাহলেই তোমরা শুধু ক্যারেক্টারিস্টিক্সটুকু লিখে দিলেই তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। তো প্রথমেই হচ্ছে কনসেপ্ট বা ধারণা। প্রাইমারি ওয়েভ হলো এমন তরঙ্গ যা ভূকম্প কেন্দ্র থেকে সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। অন্যদিকে সেকেন্ডারি ওয়েভ হলো এমন তরঙ্গ যা প্রাইমারি ওয়েভের পর ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েভের মধ্যে প্রধান পার্থক্য হলো, এক নম্বর হচ্ছে স্পিড বা বেগ। পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ হলো সর্বাধিক দ্রুতগামী, অন্যদিকে এস ওয়েভ তুলনামূলক কম গতিসম্পন্ন। দুই নম্বর হচ্ছে নেচার অফ ওয়েভ। প্রাইমারি ওয়েভ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, নেচার অফ ওয়েভ মানে হচ্ছে তরঙ্গের প্রকৃতি। প্রাইমারি ওয়েভ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, কিন্তু সেকেন্ডারি ওয়েভ হলো অনুপ্রস্থ তরঙ্গ। তিন নম্বর হচ্ছে মিডিয়াম বা মাধ্যম। প্রাইমারি ওয়েভ সলিড, লিকুইড এবং গ্যাস এই তিনটি মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে, অন্যদিকে সেকেন্ডারি ওয়েভ শুধুমাত্র সলিড বা কঠিন মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে। চার নম্বর হচ্ছে ওয়েভলেন্থ। প্রাইমারি ওয়েভের ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়, অন্যদিকে সেকেন্ডারি ওয়েভের ওয়েভলেন্থ তুলনামূলক বড় হয়। পাঁচ নম্বর হচ্ছে ডিস্ট্রাকটিভ পাওয়ার। প্রাইমারি ওয়েভের বিনাশ ক্ষমতা সর্বনিম্ন হয়, কিন্তু সেকেন্ডারি ওয়েভের বিনাশ ক্ষমতা প্রাইমারি ওয়েভের তুলনায় বেশি হয়। তো এই পাঁচটি পার্থক্য প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েভ থেকে তোমাদের পড়লেই হবে। তো তোমরা দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ডিপ অ্যান্ড স্ট্রাইক, অর্থাৎ আয়াম এবং নতির মধ্যে পার্থক্য। তাকে বলে দিই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ নোট পেতে। আজকে 5টা নোট দিয়েছি, কালকে আমি আর 5টা দিব, 10টা নোট দিব, বা এরপরে যদি আরও দেওয়ার হয় তাহলে আমি দিব নোট। তো কালকে আমি অবশ্যই 5টা দেবো, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। দুই নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ডিপ অ্যান্ড স্ট্রাইক। তাহলে প্রথমেই হচ্ছে ডিপ হচ্ছে নতি এবং স্ট্রাইক হচ্ছে আয়াম। তো প্রথমে হচ্ছে ডেফিনেশন। হরিজন্টাল প্লেন বা অনুভূমিক তলের সাথে শিলাস্তরের নির্দিষ্ট দিকের কৌণিক দূরত্বকে নতি বা ডিপ বলা হয়। অন্যদিকে শিলার স্ট্র্যাটিফাইড প্লেন বা স্তরায়ন তল এবং হরিজন্টাল প্লেনের ছেদ রেখাকে আয়াম বলা হয়। ডিপ এবং স্ট্রাইকের মধ্যে প্রধান কয়েকটি পার্থক্য হলো, এক নম্বর হচ্ছে মেজারমেন্ট বা মাপ। নতি মাপতে শিলার পৃষ্ঠের কোণ নির্ধারণ করতে হয়, অন্যদিকে আয়াম মাপতে শিলার পৃষ্ঠের হরিজন্টাল লাইনের কোণ নির্ধারণ করতে হয়। দুই নম্বর হচ্ছে ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা। ডিপ শিলার তলদেশের গতির উপর নির্ভরশীল, অন্যদিকে স্ট্রাইক শিলার পৃষ্ঠের অনুভূমিক গতির উপর নির্ভরশীল। তিন নম্বর হচ্ছে কোয়ান্টিটি। ডিপ হলো ভেক্টর রাশি, অন্যদিকে স্ট্রাইক হলো স্কেলার রাশি। চার নম্বর হচ্ছে ইউনিট। ডিপ বা নতিকে ডিগ্রি এককে পরিমাপ করা হয়। কোয়ান্টিটি মানে হচ্ছে রাশি এবং ইউনিট মানে হচ্ছে একক। তাহলে ডিপ বা নতিকে ডিগ্রি এককে পরিমাপ করা হয়, অন্যদিকে স্ট্রাইককে সাধারণত মিটার এককে পরিমাপ করা হয়। 5 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন। ডিপ নির্ধারণ করা হয় শিলার নিচের অংশ বুঝতে, অন্যদিকে স্ট্রাইক নির্ধারণ করা হয় শিলার অনুভূমিক রেখাকে বুঝতে। তো তোমাদের আমি পয়েন্টগুলো ইংলিশে দিয়েছি এবং বাংলাতে বলে দিচ্ছি, তোমরা বাংলাতে বা ইংলিশে যেইভাবে লিখবে লিখতে পারো। তোমরা অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবে, কারণ ছবি দিলে তোমাদের নাম্বার না কাটার সম্ভাবনাটা বেশি থাকে, বা কাটলেও খুব অল্প কাটে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ফোল্ড অ্যান্ড ফল্ট, অর্থাৎ ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্য। তো প্রথমেই হচ্ছে ধারণা।
ভাঁজ কাকে বলে? ফোল্ড হলো একটি বৈশিষ্ট্যপূর্ণ ভূতাত্ত্বিক গঠন যেখানে ভূত্বক বা শিলার স্তরগুলি কম্প্রেসিওনাল ফোর্সের প্রভাবে বক্রতাযুক্ত হয়ে যায়। অন্যদিকে ফল্ট হলো এমন একটি ভূতাত্ত্বিক গঠন যেখানে ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের কারণে সৃষ্ট কম্প্রেসিওনাল ফোর্স বা টেনশিওনাল ফোর্সের প্রভাবে শিলাস্তরের একটি অংশ অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর ফোল্ড শুধুমাত্র হতে পারে কম্প্রেসিওনাল ফোর্সের প্রভাবে, কিন্তু ফল্ট হতে পারে কম্প্রেসিওনাল ফোর্স এবং টেনশনাল ফোর্স দুটোর কারণেই। তাহলে এই দুটির মধ্যে প্রধান পার্থক্যগুলি নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে মুভমেন্ট, বা মুভমেন্টকে তোমরা আলোড়নও লিখতে পারো। তো ফোল্ড সৃষ্টি হয় প্রধানত অরোজেনিক মুভমেন্টের কারণে। অরোজেনিক মানে হচ্ছে গিরিজিনি আলোড়ন। অন্যদিকে ফল্ট সৃষ্টি হয় এপিরোজেনিক মুভমেন্টের কারণে, অর্থাৎ মহিভাবক আলোড়নের কারণে। 2 নম্বর হচ্ছে এক্সপ্যানশন বা বিস্তৃতি। ফোল্ডের বিস্তারতা ব্যাপক অঞ্চল জুড়ে হয়, কিন্তু ফল্টের বিস্তারতা তুলনামূলক কম বিস্তৃতযুক্ত অঞ্চলে হয়। 3 নম্বর হচ্ছে ফোর্স বা বল। ফোল্ড সৃষ্টি হয় কম্প্রেসিওনাল ফোর্সের প্রভাবে, অন্যদিকে ফল্ট কম্প্রেসিওনাল এবং টেনশনাল ফোর্স উভয়ের ফলে সৃষ্টি হতে পারে। 4 নম্বর হচ্ছে আর্থকুইক। ফোল্ড সৃষ্টি হওয়ার সময় হালকা থেকে মাঝারি ভূমিকম্প হতে পারে, অন্যদিকে ফল্ট সৃষ্টি হওয়ার দরুন তীব্র ভূমিকম্প হতে পারে। 5 নম্বর হচ্ছে ল্যান্ডফর্ম বা ফরমেশন অফ ল্যান্ডফর্ম তোমরা লিখতে পারো। আর্থকুইক ফোর্স মানে হচ্ছে বল, আর এক্সপ্যানশন মানে হচ্ছে বিস্তৃতি। আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প। ল্যান্ডফর্মকে তোমরা ভূমিরূপ লিখতে পারো, বা ফরমেশন অফ ল্যান্ডফর্ম লিখলে সবচেয়ে ভালো হয়। ফরমেশন অফ ল্যান্ডফর্ম মানে হচ্ছে ভূমিরূপ সৃষ্টি। ফোল্ডের ফলস্বরূপ ফোল্ডেড মাউন্টেন, অ্যান্টিক্লাইন, সিঙ্কলাইন ইত্যাদি ভূমিরূপ গঠন হয়। অন্যদিকে ফল্টের কারণে ব্লক মাউন্টেন, হোর্স্ট, গ্র্যাভেন ইত্যাদি সৃষ্টি হতে পারে। 2 নম্বর হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন নর্মাল অ্যান্ড রিভার্স ফল্ট। সিরিয়াল অনুসারে সাজানো নাই, তাই বলতে একটু ভুল হচ্ছে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন নর্মাল এবং রিভার্স ফল্ট। সাধারণ স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য। তো প্রথমেই হচ্ছে ধারণা বা কনসেপ্ট। যে ফল্টের ক্ষেত্রে ফুট ওয়ালের সাপেক্ষে হ্যাঙ্গিং ওয়াল নিচে অবস্থান করে তাকে বলা হয় নর্মাল ফল্ট। অন্যদিকে যে ফল্টের ক্ষেত্রে ফুট ওয়ালের সাপেক্ষে হ্যাঙ্গিং ওয়াল উপরে অবস্থান করে তাকে বলা হয় রিভার্স ফল্ট। এটাই একটা নর্মাল এবং রিভার্স ফল্টের এই পার্থক্যটাই সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য, যে নর্মাল ফল্টে ফুট ওয়াল উপরে অবস্থান করে এবং হ্যাঙ্গিং ওয়াল নিচে, আর এই রিভার্স ফল্টের ক্ষেত্রে ফুট ওয়াল নিচে অবস্থান করে কিন্তু হ্যাঙ্গিং ওয়াল উপরে উঠে যায়। তো এটাই হচ্ছে এটার প্রধান পার্থক্য, আর এটাই সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়। তো এই দুটির মধ্যে আর কয়েকটি প্রধান পার্থক্য হচ্ছে 1 নম্বর হচ্ছে ফোর্স। ফোর্স মানে হচ্ছে বল বা শক্তি। নর্মাল ফল্টের ক্ষেত্রে টেনশনাল ফোর্স কাজ করে, অন্যদিকে রিভার্স ফল্টের ক্ষেত্রে কম্প্রেসিওনাল ফোর্স কাজ করে। 2 নম্বর হচ্ছে ডিপ বা নতি। নর্মাল ফল্টের নতির গড় মান 60 ডিগ্রি হয়ে থাকে, অন্যদিকে রিভার্স ফল্টের নতির গড় মান 30 ডিগ্রি হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে চেঞ্জ অফ বেস। নর্মাল ফল্টের ক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অন্যদিকে রিভার্স ফল্টের ক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত হয়। 4 নম্বর হচ্ছে ল্যান্ডফর্ম বা ফরমেশন অফ ল্যান্ডফর্ম। নর্মাল ফল্টের ক্ষেত্রে গ্র্যাবেন গঠিত হয়, অন্যদিকে রিভার্স ফল্টের ক্ষেত্রে র্যাম্প ভ্যালি গঠিত হয়। 5 নম্বর হচ্ছে কজ অফ ফরমেশন। নর্মাল ফল্টের ক্ষেত্রে ফলে আর্থক্রাস্টের বিস্তারের কজ অফ ফরমেশন বা গঠন হওয়ার কারণ। নর্মাল ফল্ট আর্থক্রাস্টের বিস্তারের কারণে হতে পারে, অন্যদিকে রিভার্স ফল্ট টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে হতে পারে। তো এটা হচ্ছে 4 নম্বর গেল। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং। একটু তাড়াহুড়া করে লেখার জন্য লেখাগুলো একটু খারাপ হয়েছে, তোমরা একটু দেখে নিও। তোমরা একবার দেখে নেওয়ার পর নিজে লিখে নিলে একটু ভালো হয় তোমাদের পড়া। কনসেপ্ট বা ধারণা, মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিংয়ের পার্থক্য। তো প্রথমে হচ্ছে ধারণা। বিভিন্ন ভৌতিক প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই বা একই স্থানে বিরাজ করলে বা পড়ে থাকলে তাকে বলা হয় মেকানিক্যাল ওয়েদারিং। অন্যদিকে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় শিলা বিয়োজিত হয়ে সেই স্থানেই পড়ে থাকলে তাকে বলা হয় রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং। তো মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে প্রধান পার্থক্য হলো 1 নম্বর হচ্ছে এজেন্টস। মেকানিক্যাল ওয়েদারিংয়ের এজেন্টগুলি হলো চাপ, তাপ, তুষারক্রিয়া ইত্যাদি। অন্যদিকে কেমিক্যাল ওয়েদারিংয়ের এজেন্টগুলি হলো বৃষ্টির জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ ও প্রাণীর দেহের নির্গত নির্যাস ইত্যাদি। 2 নম্বর হচ্ছে মিনারেল ট্রান্সফরমেশন বা খনিজের
ধর্ম পরিবর্তন। মেকানিক্যাল ওয়েদারিংয়ের ফলে শিলার খনিজের ধর্ম পরিবর্তন হয় না, কিন্তু কেমিক্যাল ওয়েদারিংয়ের ফলে শিলার খনিজের ধর্ম পরিবর্তন হয়। তো তোমাদের এই পিডিএফটির পাসওয়ার্ড হলো 1947 1947। এটি তোমরা দিলেই তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো এর 3 নম্বর পার্থক্য হচ্ছে, কেমিক্যাল ওয়েদারিংয়ের ফলে শিলার খনিজের ধর্ম পরিবর্তন হয়। 3 নম্বর হচ্ছে রিজিয়ন বা অঞ্চল। মেকানিক্যাল ওয়েদারিং সাধারণত উষ্ণ এবং বরফযুক্ত অঞ্চলে হয়ে থাকে, অন্যদিকে কেমিক্যাল ওয়েদারিং সাধারণত আর্দ্র জলবায়ু অঞ্চলে হয়। 4 নম্বর হচ্ছে ল্যান্ডফর্ম ইভলিউশন বা ভূমিরূপের বিবর্তন। তাহলে ভূমিরূপ বিবর্তনে মেকানিক্যাল ওয়েদারিংয়ের প্রভাব তুলনামূলক বেশি, অন্যদিকে ভূমিরূপ বিবর্তনে কেমিক্যাল ওয়েদারিংয়ের প্রভাব তুলনামূলক কম। 5 নম্বর হচ্ছে প্রসেস। মেকানিক্যাল ওয়েদারিংয়ের অন্তর্গত কয়েকটি প্রক্রিয়া হলো এক্সফোলিয়েশন, গ্রানুলার ডিসইন্টিগ্রেশন, স্পেলিং, ক্রিস্টাল ওয়েদারিং ইত্যাদি। অন্যদিকে কেমিক্যাল ওয়েদারিংয়ের অন্তর্গত কয়েকটি প্রক্রিয়া হলো অক্সিডেশন, হাইড্রেশন, কার্বনেশন ইত্যাদি। তো এই 5টি পার্থক্য তোমরা লিখে নাও, এবং পাসওয়ার্ডটা আমি বলে দিয়েছি। তো তোমরা পাসওয়ার্ডটা দিকে ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা পড়া শুরু করতে পারো। কালকে আর 5টি নোট আমি দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটা অন করে রেখো, তাহলে তোমরা নোট এই ভিডিওগুলো আগে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ।